আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে আমি তাকে ঘৃণা করি। কবিতায় উচ্চারিত শব্দে হৃদয়ের সমস্ত আবেগ, ক্ষোভ আর প্রতিবাদ ঝরে পড়ছিল বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের কণ্ঠে। সত্যিই তো তখন দেশ মৃত্যু উপত্যকা। স্বৈরাচারের দমনপীড়ন প্রায় চূড়ান্ত সীমায়, বাড়ছিল লাশের মিছিল। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও জ্ঞানী প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি। 60-এর দশকে লেখা নবারুণ ভট্টাচার্যের কবিতার প্রতিটি পংক্তি আর শব্দে যেন ফুটে উঠছিল 2024-এর বাংলাদেশ। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না। সন্তানতুল্য শিক্ষার্থীদের হত্যা আর নির্যাতনের প্রতিবাদে একজন শিক্ষকের দীপ্ত উচ্চারণ হৃদয়ে নাড়া দেয় প্রতিটি বিবেকবান মানুষকে। কসাইখানা আমার দেশ না। 28-29 তারিখ একটা বিভীষিকাময় সময়। 29 তারিখ যখন সংক্ষিপ্ত একটা সমাবেশ হলো, সমাবেশের পরে আমাকে বক্তব্যের কথা বলা হলো এই জায়গাতে। ওই দিন আমার ভাবনায় একটি বিষয়ই ছিল যে সারা দেশে যেভাবে শিক্ষার্থীদের গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে, এটা বন্ধ করার একটাই উপায়, সেটা হচ্ছে সারা দেশের মানুষকে রাস্তায় নেমে আসতে হবে। আমার মাথায় হঠাৎ করে কবি নবারুণ ভট্টাচার্যের কবিতার সেই লাইনগুলো মাথায় আসে। তখন আমি বুঝতে পারি যে এই লাইনগুলো, এই চরণগুলো এত বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে, সুতরাং এই চরণগুলোর মধ্য দিয়েই মানুষকে স্পর্শ করা যাবে। অধ্যাপক গোলাম রাব্বানী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক বলছিলেন জুলাইয়ের উত্তাল আর বিভীষিকাময় সেই সময়ের কথা। আমি ওখানে দাঁড়িয়ে আসলে কাঁদছিলাম, কারণ এত শিক্ষার্থী আহত হয়েছে। সারা ক্যাম্পাস আপনার টিয়ার শেলের ঝাঁজের কারণে কোথাও মুভ করা যাচ্ছে না। আমাদের শিক্ষার্থীরা আমাদের ফোন করে বলছিল, স্যার অমুক বিল্ডিংয়ের পেছনে আছি, অমুক ঝোপের মাঝে আছি, পুলিশ সেখানেও হামলা করছে, আমাদেরকে উদ্ধার করুন। কিন্তু আমরা আসলে অ্যাম্বুলেন্স নিয়ে মুভ করতে পারছিলাম। অ্যাম্বুলেন্স নিয়ে আহত কাউকে উদ্ধার করে ফেরার সময় পুলিশ এই অ্যাম্বুলেন্সে হামলা করে। তিনি জানেন, পেশাগত ঝুঁকি উপেক্ষা করেই শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের কলাকৌশল নির্ধারণে পাশে থাকতেন শিক্ষকরা। একই সাথে আন্দোলনকারীদের উপর দমনপীড়ন ঠেকাতে আলাপ আলোচনা চালাতেন প্রশাসনের সাথে। আমরা কিছু শিক্ষক, অল্প কিছু শিক্ষক, তারা প্রতিনিয়ত এগুলো ডিল করছিলাম। আমরা কখনো পুলিশের কাছ থেকে শিক্ষার্থীদের ছাড়িয়ে নিয়ে আসা, শিক্ষার্থীদের কোনো বাসায় আশ্রয় দেওয়া, নানানভাবে তাদের সাথে প্রতিনিয়ত যুক্ত ছিলাম। 13 তারিখে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী যেই সংগঠনটি তারা গড়ে তুললো, আমাদের এখানকার কমিটি হয়েছে যে আমাদের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে, তো করে ওরা আমাকে ফোন করলো যে স্যার আমরা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন গড়ে তুলেছি এবং আমরা এখন আরিচা মহাসড়কে যাবো, একটা সংহতি সমাবেশ করবো, স্যার আপনি আসুন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষক আমরা উপস্থিত ছিলাম। এই 3 জন আমরা 13 তারিখেই ছাত্রদের সাথে ঢাকা আরিচা মহাসড়কে গিয়ে সংহতি জানিয়েছিলাম। সেটা সম্ভবত বাংলাদেশের শিক্ষকদের পক্ষ থেকে প্রথম। 14 তারিখের শেখ হাসিনার সেই সংবাদ সম্মেলন, আমাদের ছাত্রদেরকে রাজাকার বলে গালি দেওয়া, এবং সেই রাজাকার বলে গালি দেওয়ার পরবর্তী প্রথম ঘটনা কিন্তু জাহাঙ্গীরনগরে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর হলে ছাত্রদের উপর হামলা, এবং সে রাতেই কিন্তু একজন প্রভোস্ট পদত্যাগ করে। 15 তারিখে আমাদের উপর হামলার প্রতিবাদে এই আশেপাশের পিএটিসি স্কুল, ওদিকে সাবার ক্যান্টনমেন্ট, আরও যে স্কুল কলেজগুলো আছে, বিশ্ববিদ্যালয় না, স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা ইউনিফর্ম অবস্থায় প্রত্যেকে লাঠি হাতে কয়েক হাজার ক্যাম্পাসে এসে হাজির। সেদিন আমার মনে হয়েছে শেখ হাসিনাকে যেতে হবে। তবে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি বা পদপদবি পাওয়া নয়, প্রকৃত অর্থেই বৈষম্যহীন বাংলাদেশ চান প্রতিবাদী এই শিক্ষক। চান নির্মমতায় নিপীড়নে জড়িতদের যথার্থ বিচার প্রক্রিয়া এবং ক্যাম্পাসকে পুনরুদ্ধার করা। ক্যাম্পাসকে পুনরুদ্ধার মানে হচ্ছে ক্যাম্পাসের মূল তো বিষয় হচ্ছে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক, শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীর সম্পর্ক, এই সম্পর্কটা পুনরুদ্ধার করা। ছাত্ররা তো আবেগী, তাদের তো আবেগ থাকবে, তাদের ভুল থাকবে, আবেগ দিয়েই তারা এটা করেছে, তাদের কিছু ভুল থাকবে। সুতরাং সেই ছাত্রদের আবেগ, তাদের ভুল ভ্রান্তিগুলোকে কন্ট্রোল করে আমাদের দেশ গঠনের যে একটা দীর্ঘস্থায়ী একটা বুদ্ধিবৃত্তিক আন্দোলন গড়ে তুলবার যেই গুরু দায়িত্বটা এই সরকারের ছিল। জুলাই বিপ্লবে অপ্রতিরোধ্য ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শিক্ষক শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে তীব্র আন্দোলন গড়ে ওঠে সাভার ঢাকা আরিচা মহাসড়ক সহ আশপাশের এলাকায়।
ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।